আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। দুপুরে জনসভায় ভাষণ, উদ্বোধন করবেন কয়েকটি প্রকল্প। বাড়ছে বায়ু দূষণের ভয়াবহতা, বছরে প্রায় 1 লাখ মানুষের মৃত্যু, সরকারের সদিচ্ছার দাবি। নিজস্ব নিয়মে চলে পাটা সাব রেজিস্ট্রি অফিস, রাজস্ব ফাঁকির নানা ফন্দি, প্রকাশ্যে ঘুষ লেনদেন। খাশোগি হত্যায় সৌদি প্রিন্সের বিরুদ্ধে মামলা খারিজ, বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশি। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার পুরো সংবাদ। আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে প্রস্তুত পর্যটন নগরবাসী। আয়োজকরা জানিয়েছেন সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। জনসভার রূপ নেবে জনসমুদ্রে। কক্সবাজার থেকে মিরাজ মিজুর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পুরো কক্সবাজার সেজেছে নতুন রূপে। অভিনন্দন জানিয়ে করা তরুণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। পর্যটন শহর জুড়ে প্রায় 3.5 লাখ কোটি টাকার 72টি মেগা প্রকল্প চলমান থাকায় খুশি সাধারণ মানুষ। কক্সবাজারে যে মেগা প্রকল্প উনি আমাদেরকে দিয়েছেন, প্রায় 72টা মেগা প্রকল্প উনি আমাদেরকে দিয়েছেন। ওনাকে বরণ করার জন্য আমাদের পুরো কক্সবাজার প্রস্তুত। আমরা অভিবাদন জানার জন্য কক্সবাজারবাসী অপেক্ষায় আছি। উনি আসবে, ফুলের তোড়ায় তোড়ায় সব কক্সবাজার ভরে যাবে। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভায় মানুষের ঢল নামবে। আগামীকাল কক্সবাজার শহর পূর্ণ হয়ে যাবে। এই শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের এই সীমানা ছাড়িয়ে আশেপাশে 2-4 কিলোমিটার এলাকায় লোকারণ্য হয়ে যাবে। এখানে জনসমাগম না, এটা জনসমুদ্রে পরিণত হবে, এটাই আমরা ইনশাল্লাহ আশা করি। খোদা দারিদ্র, দুর্ভিক্ষ, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের যে বাংলাদেশ 91-এর সাইক্লোনের পরে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই অসহায় মানুষদেরকে দেখতে ছুটে এসেছিলেন, তাদের প্রজন্মরা আজকে শেখ হাসিনাকে দেখার জন্য কালকে এখানে ছুটে আসবে। সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রস্তুত সভামঞ্চ, প্রস্তুত কক্সবাজারবাসী। এখন শুধু অপেক্ষার পালা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কক্সবাজার আসবেন এবং সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করবেন। মিরাজ মিজু, দেশ টিভি, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার। কক্সবাজারে জনসভা স্থলের বাইরের খোঁজ রাখছেন সহকর্মী সৌরভ দেব। তার সঙ্গে যুক্ত হচ্ছে সরাসরি। সৌরভ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে মানুষের আনাগোনা কেমন দেখছেন, তাদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি এখন আছি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে, যেখানে দুপুর 2টার পর থেকে সমাবেশ শুরু হবে এবং এরপরে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে জনসভায় ভাষণ দিবেন। এখন থেকেই জনসভা স্থলে বিভিন্ন উপজেলা থেকে, কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে মানুষজন আসা শুরু করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দলে এখন সমাবেশ স্থলে ঢুকছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে এখন চকরিয়া থেকে কয়েকজন নেতা কর্মী এখন সমাবেশ স্থলে ঢুকছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আপনারা কোত্থেকে এসছেন? আমরা চকরিয়া থেকে আসছি, চকরিয়া উপজেলা থেকে। আপনারা আজকে এসছেন না কালকে? আমরা কালকে আপনার সকাল দিকে আসছি, যে আজকে প্রধানমন্ত্রী আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কক্সবাজারের জন্য অনেক কিছু দিছে, এখন আমাদের পালা হইলে শেখ হাসিনাকে কিছু দেয়ার। আর সরকার যে মেগা প্রকল্পটা হাতে নিছে তার জন্য চকরিয়াবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আজকে কক্সবাজারের শুভেচ্ছা। প্রিয়াঙ্কা, কক্সবাজারের মানুষ আসলে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশের বহিঃপ্রকাশ ঘটবে এই জনসভায়, এমনটি বলছেন এখানে যারা জনসভায় আসছেন তারা। একটু জানিয়ে রাখি, কক্সবাজারে এখন প্রায় 3.5 লাখ কোটি টাকারও বেশি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই কক্সবাজারে বিভিন্ন মেগাপ্রকল্পের মধ্য দিয়ে। এবং এখানে আমাদেরকে আজকে কক্সবাজার জানিয়েছেন প্রায় 5 লাখ লোকের জনসমাগম এখানে
হতে পারে আজকের এই জনসভায়, এবং জনসভাকে সকল প্রস্তুতি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো নিয়েছে, এবং সেই সাথে তারা বলছেন প্রধানমন্ত্রী এখানে যে বিভিন্ন প্রকল্পগুলোর মধ্য দিয়ে এই অঞ্চলের উন্নতি করছেন, সেই উন্নতির কৃতজ্ঞতার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ তারা এই সমাবেশে ঘটাবেন। এবং দুপুর 2টার পরে সমাবেশ স্থলে প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে এবং এখানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এবং এখন থেকেই এখানে কক্সবাজারে ছোট ছোট দলে দলে মানুষজন সমাবেশ স্থলে আসছেন। প্রিয়াঙ্কা, কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের যে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল, সেই সমাবেশস্থলের বাইরে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সেখানকার মানুষের উচ্ছ্বাস সম্পর্কে। বায়ু দূষণে সৃষ্ট রোগে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ মারা যাচ্ছেন দেশে। বিশেষজ্ঞদের মতে শুধু বায়ু দূষণে যে আর্থিক ক্ষতি হচ্ছে তা দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাজেটের দ্বিগুণ। এমন দুরবস্থার কারণ জানা থাকলেও তা ঠেকাতে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র বায়ু দূষণের ফলে 2019 সালে দেশে মারা গেছেন ৭৮,১৪৫ থেকে ৮৮,২২৯ জন মানুষ। এদের মারা যাওয়ার পেছনে কারণ বায়ু দূষণে সৃষ্ট শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, বিষণ্ণতা। বায়ু দূষণের ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, ডায়াবেটিস, হার্ট, শ্বাসযন্ত্রের রোগের মতো সহজাত রোগে আক্রান্ত ব্যক্তিরা। হেলথের পেছনে যেটা খরচ করি, এই হেলথের পেছনে খরচ সরকার খরচ করছে, আমরা পকেট থেকে খরচ করছি, আমাদের দাতা সংস্থার খরচ আছে, আমাদের এনজিওরা কিছু খরচ করে। এই সমস্ত খরচ মিলে আমাদের যেটা হয় সেটা হলো জিডিপির 2.5%, এবং সেই পরিমাণটা দাঁড়ায় প্রায় হচ্ছে 1,20,000 কোটি টাকা। তাহলে এবং সেটা হচ্ছে জিডিপি 2.5%। তাহলে এখানে যদি 4.4% খরচ হয়, তাহলে হেলথের জন্য যে আমরা যে খরচটা করছি সেটা কিন্তু প্রায় ডাবল। বিশেষজ্ঞদের মতে দেশের বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী ইটভাটা, অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম, যানজট, বিভিন্ন পণ্য পুড়িয়ে রিসাইকেল প্রক্রিয়া, তামাকের ব্যবহার। কারণগুলো খুব সহজেই প্রতিকার করা যেতে পারে যদি আমরা সচেতনভাবে প্রাধিকারের ক্ষেত্রে অগ্রাধিকার দিই, অর্থাৎ প্রাধিকার যুক্ততায় এই কাজগুলো করি। সংসদীয় কমিটির এই বিষয়ের প্রধান সাবির হোসেন চৌধুরী সাহেব এই বিষয়ে একটি পরিকল্পিত সর্বাঙ্গীনতা সমৃদ্ধ আইন প্রণয়নের উদ্যোগও গ্রহণ করেছেন। এটি পাশ করা জরুরি। দূষণ কমিয়ে এনে মৃত্যুহার সহ স্বাস্থ্য খাতের বিশাল অঙ্কের অর্থের ক্ষতি সরকারের সদিচ্ছা ছাড়া কমানো সম্ভব নয় দাবি বিশেষজ্ঞদের। সরকারি ভবনগুলো হয় 60 থেকে 65%, সেই ভবনগুলোতেই ইটের বিকল্প ব্যবহার করা উঠছে না। সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ সহ অর্থাৎ প্রশাসন সহ প্রত্যেকের একটি টাস্ক ফোর্সের মতো করে কর্ম উদ্যোগ দরকার। কারণ এই শিল্পে যারা জড়িত তাদের নিয়ন্ত্রণ করাটা খুব দুরূহ ব্যাপার না। বড় বড় প্রকল্পগুলোকেও এই বিষয়ে নজরদারিতে আনতে হবে। পরিসংখ্যানে দেখা গেছে রাজধানী ঢাকার বাতাসে সবচেয়ে বেশি বিপজ্জনক বলে বিবেচিত সূক্ষ্মকণা PM 2.5 রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে 150% বেশি, যার ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, শ্বাসনালীর সংক্রমণ, বিষণ্ণতা ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রকাশ্যেই ঘুষের টাকার লেনদেন চলে রাজধানীর বাড্ডার সাব রেজিস্ট্রি অফিসে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে চুক্তি হলেই ফাঁকি দেয়া যায় সরকারের বিপুল রাজস্ব। সরকারি নিয়ম অমান্য করে দলিল লেখকের ইজলাসে চলে জমি রেজিস্ট্রি। আর এসব অভিযোগের মূলে রয়েছেন সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। ইশতিয়াকের সাথে নিয়ে মহিউদ্দিন আহমেদের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। তেজগাঁও রেজিস্ট্রার ভবনের বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসে প্রবেশে লক্ষ্য করা গেল এই চিত্র। প্রকাশ্যে চলছে অর্থ লেনদেন। ক্রেতা সেজে অপেক্ষা করতেই একজনের উপস্থিতি। পরিচয় দিলেন তিনি সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের লোক। কথোপকথনে জানালেন জমি রেজিস্ট্রিতে রাজস্ব কর কমিয়ে দেওয়ার ক্ষমতা তার রয়েছে।
বিনিময়ে গুনতে হবে নির্দিষ্ট পরিমাণের কমিশন। 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 50 টাকা 10 লাখ, ওর পরে তো তখন গেইন ট্যাক্স সরকার দিবে। ওইটা কথা, ওই গেইন ট্যাক্স সিস্টেমে অনেক অনেক কিছু দিবানি। তবে এখানেই শেষ নয়, বরং দেখা মেলে আরও অনিয়মের। বাড্ডা সাব রেজিস্ট্রার অফিসে নির্দিষ্ট দলিল লেখক ছাড়া হচ্ছে জমির রেজিস্ট্রি। অফিস সময় শেষেও চলছে জাহাঙ্গীর আলমের জমি রেজিস্ট্রির কার্যক্রম। দেশ টিভির হাতে আসা তথ্য বলছে, তেজগাঁও আসার আগে বেপরোয়া ছিলেন জাহাঙ্গীর আলম। যখন যে অফিসে কর্তা হয়ে গিয়েছেন সেখানে দলিল লেখক, অফিস সহকারী ওমেদারকে সাথে নিয়ে গড়ে তোলেন সিন্ডিকেট। ভুয়া দাতা দেখিয়ে জমি রেজিস্ট্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তার। বর্তমানে জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে দুদকে তদন্ত চলছে। চাকরিতে নিয়োগের পর থেকে যত অনিয়ম তার সবকিছু নিয়ে এবার জাহাঙ্গীরের মুখোমুখি দেশ টিভির ক্যামেরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। গোপন ক্যামেরায় উঠে আসে তার দাম্ভিকতার চিত্র। আপনি এই যে উল্টাপাল্টা কথা আমার আগে বলবেন না। আমি তো বলবো কোন সাক্ষাৎকার দেব না। আমি সাক্ষাৎকার দিতে পারবো না, প্রশ্ন করবেন না আমাকে। জানতে চাই। আপনি জানতেও চান না, আপনি জানতে চান আমার ইয়ের কাছে থাকবেন। আমার পারমিশন নিয়ে আসবেন। আমি চাইতে না, আমি আরো 2 ঘন্টা দলিল করব। আমার দলিল দাখিল আছে, আমি দলিল করব। আমার যদি এতে আমার অফিসার যদি আমাকে কোথাও ইয়া দেয় কিনা কোনো যদি ঝামেলা করে বা আমাকে জানতে চায়, আমি তাকে জানাবো। জাহাঙ্গীর ও তার সিন্ডিকেটের ভয়ে অফিসের একাধিক কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির বিশেষ আয়োজন উল্টো পথে ঢাকা। রাজধানীর সড়কে উল্টো যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা কথা বলবো তরিকের সাথে। তরিক, এখন আপনি যেখানে রয়েছেন সেখানে কি উল্টো যাত্রার কোনো চিত্র দেখতে পাচ্ছেন কিনা? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। এর আগে সকালে আমি ছিলাম মুগদা এলাকায়, সেখানকার প্রেক্ষাপট দেখিয়েছি। সেখানেও উল্টা পথে গাড়ি চলছে, বিশেষ করে রিক্সা এবং মোটরসাইকেল উল্টা পথে চলছে। ঠিক তেমনি এখন আমি কিন্তু রয়েছি রাজধানীর শাহজাহানপুর এলাকায়। এখানেও কিন্তু একই অবস্থা। আপনাকে একটু দেখায় যে এই সড়কের গাড়ি চলাচলের যে ধারা বা রীতি, এটা দেখলে আপনি কনফিউজড হয়ে যাবেন বা আপনার মধ্যে দ্বিধা জাগতে পারে যে এটা মানে সঠিক পথ কোনটি। এদিকে একই লেনে ভিন্ন ভিন্ন দিক থেকে কিন্তু গাড়ি চলাচল করছে এবং এই উল্টা পথে চলাটা এটা কিন্তু পুরো ঢাকা জুড়েই চলছে, এমনটাই কিন্তু আমরা বলতেই পারি। আপনাকে দেখাই, আমি যে শাহজাহানপুর এলাকাতে রয়েছি, ঠিক এর মানে মূল সড়কটি যানজট থাকার ফলেই কিন্তু এই উল্টো পথে কিন্তু এই গাড়িগুলো আসে এবং এই উল্টা পথে যাওয়ার এটা শুধুমাত্র মূল সড়ক নয়, মূল সড়ক ছাড়িয়ে এটা কিন্তু উড়াল সড়কেও চলে গেছে। আমি আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই যে উড়াল সড়কেই কিন্তু মোটরসাইকেল তাদের সিগন্যাল বাতি জ্বালিয়ে, কখনো কখনো হেডলাইট জ্বালিয়ে তারা কিন্তু এই উল্টা পথে আসে। আপনি জানেন উড়াল সড়কগুলোতে সাধারণত যানবাহনের গতিটা একটু বেশি থাকে এবং এখানে মানুষ একমুখী চলাচল করে থাকে এবং সেই উল্টা পথে যখন দ্বিমুখী চলাচল করে বা অন্য গাড়ি উল্টা দিক থেকে আসে, সেদিক থেকে কিন্তু চালকদের কিন্তু একটু বিভ্রান্তির মধ্যেই পড়তে হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আপনাকে এই শাহজাহানপুর এলাকাতেই আমরা রয়েছি সকাল থেকে, তখন আমরা দেখছি যে এদিক থেকে কিন্তু উল্টা পথে চলাচলের প্রবণতাটা অনেক বেশি। আপনি জানেন যে এখানে এটা ব্যস্ততম একটা নগরী, এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি স্কুল কলেজ রয়েছে। তো সবার মধ্যেই এক ধরনের ব্যস্ততা এবং সেই ব্যস্ততার জন্যই কিন্তু সবাই উল্টা পথে যাচ্ছে, এমনটাই কিন্তু এখানকার যে মানুষ রয়েছে তাদের কিন্তু অভিযোগ। তাদের কাছে জানলেই তারা বলে যে তারা উল্টা পথে এই কারণেই যাচ্ছেন যে একদিকে দীর্ঘ যানজট, অন্যদিকে স্বল্প সময় যেতে হবে। আমরা এখানকার একজন দোকানের সাথে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো, ভাই এখানে কি এই সড়ক দিয়ে কি উল্টা পথে যাত্রা বা যাওয়া এটা কি সবসময় চলে? এটা অব্যাহত আছে। বর্তমানে এই রোডে দিয়ে মোটরসাইকেল প্লাস আপনার প্রাইভেট অলরেডি সবসময় এখান দিয়ে রং সাইডে যাতায়াত আছে। পর্যাপ্ত পরিমাণে মোটরসাইকেলটাই বেশি।
এখানে কি কোনো দুর্ঘটনার ঘটনা ঘটে? হ্যাঁ, দুর্ঘটনা তো আছে, অবশ্যই দুর্ঘটনা। ওই মোড়ে হচ্ছে, ফ্লাইওভারে ঘোরা হচ্ছে, এদিকে হচ্ছে রং সাইডে যাচ্ছে, রং সাইডে গলিতে গাড়ি বেরোচ্ছে, লেগে যেতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। এখানে কি প্রশাসনের বা ট্রাফিক পুলিশের কোনো মানে কর্মব্যস্ততা বা তাদের কোনো অবস্থান দেখেন আপনারা? হ্যাঁ, ট্রাফিক পুলিশ আছে, যে সামনে দাঁড়ায় আছে ট্রাফিক পুলিশ, তো থাকলে তো কিছু করার না, রং সাইডে যাচ্ছি। ট্রাফিক পুলিশ অবশ্যই আছে। আবার এই যে মনে করেন কোচিং সেন্টার এখন তো নাই, 10টা থেকে শুরু হবে 1টা পর্যন্ত কোচিং সেন্টারে প্রাইভেটের জন্য পুরো রাস্তা রিপিট। আবার মনে করেন 3টার থেকে শুরু করে আবার 5টা 5:30 পর্যন্ত পুরো প্রাইভেটের রিপিট কোচিং সেন্টারের গাড়ি দিয়ে। কোচিং সেন্টারের গাড়ির জন্য পুরো অর্ধেক রাস্তা রিপিট বন্ধ হয়ে থাকে। প্রিয়াঙ্কা, যেমনটা শুনছিলেন যে এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু পরিবহনগুলো বা মোটরসাইকেল, রিক্সা তারা কিন্তু উল্টা পথেই কিন্তু এখানে চলে থাকেন এবং এটা খুবই কিন্তু একটা ব্যস্ততম একটা সড়ক এবং এর ফলে কিন্তু এখানে প্রায় সময় দুর্ঘটনার ঘটনা ঘটে। এমনটা কিন্তু আমরা এখানকার যেসব পাশে দোকানি রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং এখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু মাঝে মাঝে কিছু অবস্থান দেখা যায় বা তারা এখানকার যে উল্টো পথে যে গাড়িগুলো আছে তারা কিন্তু এখান থেকে উল্টো পথের গাড়িগুলোকে ফিরিয়ে দেয়, কখনো কখনো আইনি ব্যবস্থা নিয়ে থাকে, কখনো জরিমানা করে। তো এই ছিল প্রিয়াঙ্কা রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে উল্টো পথে চলার সবশেষ। তরিক, ধন্যবাদ আপনাকে। সংবাদ সকালে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।